ত্রিপুরার মতো একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে রাজনীতিতে, মানে বিশেষ করে ত্রিপুরার রাজনীতি। বিশেষ করে আমার একটা জিনিস মনে হয়, এটা আমার পার্সোনাল দৃষ্টিভঙ্গি, আপনার শাসনকালে যেভাবে আইপিএফটি যে মুভমেন্ট করেছিল, সেই জায়গাতে আপনি নমনীয় দৃষ্টি নিয়েছিলেন। গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি নমনীয় কি না, আমি যদি সারা ভারতের প্রেক্ষিত দেখি, সেই জায়গায় কিন্তু ভীষণ রকমের বল প্রয়োগ হয় বিভিন্ন স্টেট। আমি পার্টিকুলার কিছু বলছি না, সেই জায়গাতে অনেক নমনীয়তার কারণে বাইরে চলে গেছে এবং সেটা মানুষের মনেও ইম্প্যাক্ট তৈরি করেছে। সেটার কি এফেক্ট মনে হয়? না, সেটার এফেক্ট কি আছে? এটা মানুষ তার নিজের অভিজ্ঞতার ভিত্তিতে এক একটা ঘটনার পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত নেবেন, উপসংহার টানবেন। আর আমাদেরকে যেটা বলছেন নমনীয়তা দেখিয়েছেন, এটা গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি? আপনি তো সার্টিফিকেট দিচ্ছেন, আমরা কি তাদের উপর খড়গহস্ত হব? একটা দল করছে, তাদের একটা রাজনৈতিক অবস্থান আছে, মতাদর্শগত দৃষ্টিভঙ্গি আছে, তাদের একটা সংগঠন আছে, তাদের একটা স্লোগান আছে, একটা লক্ষ্যে তারা পৌঁছতে চায়, এটা নিয়ে তারা লড়াই করছে। যতক্ষণ পর্যন্ত গণতান্ত্রিক পদ্ধতিতে লড়াই করছে, আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে সেটাকে ডিল করার চেষ্টা করেছি, ট্যাকেল করার চেষ্টা করেছি। যখনই তারা আইন শৃঙ্খলা পরিস্থিতিকে বিপন্ন করার চেষ্টা করেছে, সরকার প্রশাসনিক পদ্ধতিতে সেটাকে নিয়ন্ত্রণ করারও চেষ্টা করেছে। আগরতলা শহরে যখন দাঙ্গা বাঁধাবার চেষ্টা করেছে, তখন কিভাবে এই সরকার তার মোকাবেলা করেছে আগরতলার মানুষই দেখেছেন। কিন্তু এরপরেও, এত কিছু করার পরেও সেই জায়গায় মানুষ আপনাদের ভুল বুঝেছে। এটা সাময়িক হতেই তো পারে, মানুষ তো অভিজ্ঞতা থেকে শিক্ষা নেবে। একবার যে জিনিসটা ভেঙে যায়, সেই জিনিসটা গড়তে তো আবার যে এফোর্টটা দরকার, সেই এই মুহূর্তে কি বামফ্রন্টের সেই ক্ষমতাটা আছে বলে আপনার মনে হয়? কেন থাকবে না? মানুষের উপর যখন আমাদের বিশ্বাস আছে, কেমন না? একটা অংশ বিভ্রান্ত হয়েছে, তারা সবাই এখনো বিভ্রান্তির অতলেই তলিয়ে আছে, এটাও মনে করবেন না। তারাই তো এসে কথা বলে, চোখের জল ফেলে, হাত জোর করে বলেন আমাদের ক্ষমা করুন, ভুল করে ফেলেছি, বুঝতে পারিনি। এবং নিজেরাই বলেন আমরা প্রলুব্ধ হয়েছি, প্রতারিত হয়েছি। এটা কি? এগুলি তো তৈরি করার কথা না। কাজেই একটা অংশের একটু সময় লাগতে পারে, একটা অংশ খুব অল্পতেই বুঝতে পারেন, এটাই তো অভিজ্ঞতা। কাজেই আমি যেটা বারবার বলবো, মানুষকে বিশ্বাসের মধ্যে রাখতে হবে। বিভ্রান্তি থাকবে, আপনি যদি মানুষকে সংগঠিত করতে চান, আপনাকে বিভ্রান্ত হলে চলবে না। দৃঢ়তা নিয়ে, বলিষ্ঠতা নিয়ে, একটা নৈতিক অবস্থানে সুদৃঢ় থেকে, আপনার আদর্শে, নীতিতে, কর্মসূচিতে সুদৃঢ় থেকে তাদের মধ্যে আপনাকে কাজ করতে হবে। আক্রান্ত হবেন, রক্তাক্ত হবেন, শহীদের মৃত্যুবরণ করতে হবে, কিন্তু পতাকা ছাড়া যাবে না, লড়াইয়ের পতাকা। 1968 থেকে 2023, 55 বছরের আপনার দীর্ঘ একটা রাজনৈতিক একটা ইতিহাসও, এবং বিশেষজ্ঞদের মধ্যে আপনি ত্রিপুরার সেরা মুখ্যমন্ত্রী। এই বিষয়ে আপনার অনুভূতি কি? সেরা মুখ্যমন্ত্রী এটা তো আমি বলতে পারবো না, ত্রিপুরার মানুষ ঠিক করবেন। এটা নিয়ে আমার তেমন একটা ভাবনা চিন্তাও নেই। না, আপনি আমার কাছে কি জানতে চাইছেন? এতক্ষণ তো এই অভিজ্ঞতার ভিত্তিতেই কথা বলছি। মানে আমার কাছে এই প্রশ্নটা যে করলেন, আমার কাছ থেকে সুনির্দিষ্টভাবে কি জানতে চাইছেন? এই ফিলিংসটা আপনার কিরকম মনে? আপনার কি মনে হয় যে অতীতে আমি যা যা আমি অ্যাচিভমেন্ট করেছি, মিস স্টেটের উন্নতি করেছি, সেই হিসাবে আপনি এটার কি দৃষ্টিতে দেখেন সেটাই? না, সেটা তো আমি তো কমিউনিস্ট পার্টিতে এসেছি কি ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে, তারপর যুব আন্দোলন করেছি। শিক্ষক কর্মচারীদের নিয়ে একটা বৃহত্তর মঞ্চ 6ই ফেব্রুয়ারি কমিটি তৈরি হয়েছিল, তাতেও আমি অংশগ্রহণ করেছি। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমি মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টিতে এসেছি। আস্তে আস্তে পার্টি তার সর্বোচ্চ স্তরেও নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, এবং এর মধ্য দিয়েই সরকারও আমরা তৈরি করেছি, সরকারও কাজ করার সুযোগ করে দিয়েছে। তাহলে এই যে প্রক্রিয়াটা কি? লড়াই। প্রক্রিয়াটা কি? সংগ্রাম। ভিত্তিটা কি? জনজীবনের সমস্যা, সমাজ জীবনের সমস্যা, কেমন না? তাই যে লড়াইয়ের ময়দানে, সংগ্রামের ময়দানে জনগণের যে সমস্যাগুলিকে ভিত্তি করে লড়াই আমরা করেছি, সরকার তৈরি হওয়ার পর। আপনি যে আমার কথাটা বললেন, 20 বছর আপনি একটানা মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন, সেই সরকারে আমার আগে যারা ছিলেন বামফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রীরা বা বামফ্রন্ট সরকার, তারা যে দৃষ্টিভঙ্গি নিয়ে অগ্রসর হওয়ার চেষ্টা করেছেন, নৃপেন চক্রবর্তী বলুন আর দশরথ দেবী বলুন, বীরেন দত্তই বলুন আর বৈদ্যনাথ মজুমদারই বলুন, তাদের কাছ থেকে শিখে নিয়েই
আমরা আমাদের সরকারের মধ্যে লড়াইয়ের ময়দানের স্লোগানগুলো সরকারের থেকে তার সামর্থ্যের সীমাবদ্ধতার মধ্যে যতটা সম্ভব তাকে আমরা কার্যকরী করার চেষ্টা করেছি। সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের সহযোগিতা সবসময় যে সঠিকভাবে পেয়েছি ঘটনা তা না, কিন্তু তাতে হাপিত্তেশ করে সময় নষ্ট করিনি। এটা একটা আমাদের মধ্যে লড়াই। এবং এটাও আপনাদের বলবো, সরকার তৈরি করলে পরেই প্রশাসন যাদেরকে নিয়ে মন্ত্রীদের চালাতে হয় তাদের সবার দৃষ্টিভঙ্গি একরকম না, কারণ তাদেরও তো কতগুলি রাজনৈতিক ভাবনা চিন্তা আছে। যদিও তারা বাধ্য মন্ত্রিসভার সিদ্ধান্ত কার্যকরী করতে, যারা পলিটিক্যালি সরকারের সঙ্গে একমত পোষণ করেন না, এই প্রশাসনিক চেয়ারটাকে ব্যবহার করে তারাও কিন্তু অন্তর্ঘাত করার যে চেষ্টা করেন না, এটা মনে করার কোনো কারণ নেই। কাজেই সরকারে গিয়েও ভেতরে আরেকটা লড়াই আমাদের করতে হচ্ছে, একটা কেন্দ্রের কাছ থেকে দাবি আদায় করা, আরেকটা আমরা যে দৃষ্টিভঙ্গি নিয়ে জনস্বার্থে ত্রিপুরার অগ্রগতির প্রশ্নে একটার পর একটা কর্মসূচি রূপায়ণ করার চেষ্টা করছি। ছোট্ট অংশ হলো যারা নানা পদ্ধতিতে বিঘ্ন সৃষ্টি করার চেষ্টা করতেন প্রশাসনের ভিতর থেকে, এটা বড় শক্তি না। এদেরকেও আমাদের লড়াই করতে হয়েছে, কুণ্ঠাসা করতে হয়েছে। একটা বড় অংশকে কিন্তু আমরা উইনিবার করে এনেছি। তারাও উপলব্ধি করেছেন আমরা কেন এই কাজটা করছি, সরকার তো মানুষের জন্য করছে, এবং তারাও তাদের ভুল বিভ্রান্তিকর যে রাজনৈতিক অবস্থা সেখান থেকে মুক্ত হয়েছে। এটা একটা অভিজ্ঞতা। কাজেই এই যে কাজগুলি সরকারের মধ্য দিয়ে করার মাধ্যমে এই ধীরে ধীরে সাফল্যগুলি আমরা অর্জন করছিলাম, তাতে যখন দেখছি মানুষ সন্তুষ্টি প্রকাশ করছেন, দাঁত বার করে খিলখিল করে হাসছেন, হ্যাঁ খুশি হচ্ছেন, আশীর্বাদ করছেন, ধন্যবাদ জানাচ্ছেন, এটাই তো সবচেয়ে বড় পাওয়া, এটাই তো সবচেয়ে বড় অনুভূতি। কিন্তু আমরা সরকারের থেকে এই কাজগুলি করার মধ্য দিয়ে এটা কখনো মনে করিনি আমরা সব সমস্যার সমাধান করে দিয়েছি। সব সমস্যার সমাধান করতে গেলে তো কেন্দ্রের ক্ষমতা দখল করতে হবে, কেন্দ্র তো আমরা দখল করতে পারিনি। ত্রিপুরার লড়াইয়ের মধ্য দিয়ে কেন্দ্রের ক্ষমতার দখলের জন্য গোটা ভারতবর্ষের বাম গণতান্ত্রিক আন্দোলনকে বিকশিত করার ক্ষেত্রে আমরা ভূমিকা নিয়েছি। সে লড়াই চলছে এখনো। কোনো রিগ্রেট আছে মনে হয় আপনার শাসনকালের মধ্যে, আপনার নিজস্ব বিশেষ মনে হয়েছে যে এই সিদ্ধান্তটা নিয়ে আমার কোনো ভুল হয়েছিল বা এটা বড় ইম্প্যাক্ট হয়েছে, যে কোনো আপনার দৃষ্টিতে? মানুষ তো মানে এরকম কোনো কাজ আমরা করেছি যেই কাজটাকে চিহ্নিত করে বলেছেন ত্রিপুরার বিরাট ক্ষতি করে ফেলেছেন, এই তো মানুষ বলেননি তো। না, আমি সেটা বলছি না। মনে বিশেষ করে যেমন এই প্রসঙ্গটা এখানে আমি ডিটেলসটি টানছি না, বিশেষ করে 10,383 যেটা বড় সেন্টিমেন্টাল ইস্যু হয়ে গেছে, বিজেপি সরকার এসেও সেটা সুরাহা করেনি, বিভিন্ন রকম দিয়েছে। তো সেই জায়গাটা কোনো একটা বামফ্রন্টের ইমেজে কোনো ক্ষতি হয়েছে বলে আপনার মনে হয়? ইমেজ তো বিভ্রান্ত করার চেষ্টা করেছে, কিন্তু 10,323-এর চাকরির ব্যাপারে আমরা সঠিক পথে অগ্রসর হয়েছি, কোনো ভুল ছিল না। এখন যে মারা যাচ্ছে 200-এর উপর মারা গেল, তাদের যে তথ্যগুলি বেরোচ্ছে, কার পরিবারের সন্তান তারা, উপজাতি বলুন, তপশিলি বলুন, কেমন এরা সহ নারী পুরুষ নির্বিশেষে যে 2 শতাধিক প্রাণ হারালেন, তাদের কি তথ্য বেরোচ্ছে? গরিব, নিম্নবিত্ত, অসহায়, কেমন না, দিনমজুরি করে পরিবার চালাতো। তাহলে বামফ্রন্ট সরকারের চাকরির নীতিটা কি ছিল? একটা মেধার ভিত্তিতে ঠিক আছে, আর একটা তার অর্থনৈতিক যে অবস্থা, দারিদ্রতা, এটার ভিত্তিতে। শুধু মেধার ভিত্তিতে করলে পরে গরিবের ছেলে পাবে না, আবার শুধু গরিবী দারিদ্রতা, তাহলে মেধার কোনো মূল্য নাই। দুটোকেই গুরুত্ব দিয়ে সরকার কাজ দেওয়ার চেষ্টা করেছে, এটাই ছিল তার এমপ্লয়মেন্ট পলিসি। এটা বামফ্রন্ট সরকারের আকস্মিক বিচ্ছিন্ন পলিসি না, প্রথম থেকেই এটি আমরা কার্যকরী করেছি। এখন যারা পাননি তারা অসন্তুষ্ট হয়েছেন, তার জন্য তাদেরকে অপরাধী বলছে না, মামলা হয়েছে। এবং তৎকালীন ত্রিপুরার যে হাইকোর্ট, আমি তো এখনো বলছি, তখনও বলেছি, এটা রাজনৈতিক সিদ্ধান্ত বামফ্রন্টকে ব্যাগেদে ফেলার জন্য, রাজনৈতিক সিদ্ধান্ত। তাদেরকে চ্যালেঞ্জ করে আমরা সুপ্রিম কোর্টে গেলাম। সুপ্রিম কোর্টে এই চাকরি বাকরি নিয়ে মামলা করার ক্ষেত্রে সবচেয়ে প্রাজ্ঞ অভিজ্ঞ যে অ্যাডভোকেট বয়স্ক, তাকে আমরা অ্যাপয়েন্ট করেছিলাম।
আমাদের ল ডিপার্টমেন্ট, শিক্ষা দপ্তর, ল সেক্রেটারি তৎকালীন সময়ে তার সঙ্গে আলাদা করে কথা বললো, জানবেন যে সবাই মিলে সেখানে যে মামলাটা আমরা লড়ছি সেই জায়গায় ওই ভদ্রলোক বলছিলেন গোটা মেরিটটা আমাদের পক্ষে, হাইকোর্ট কি করে রায় দিল এটা তো বুঝতে পারছি না। এবং এখানে তো ঠিকভাবে দেখলে পরে আমরা এই মামলায় আমরাই জিতব, কিন্তু পরবর্তী সময় দেখা গেল সুপ্রিম কোর্টে যে ডাবল বেঞ্চে গেল, তা না হলে পরে এখানে বিজেপির লোকরা 18 নির্বাচনের আগে রাস্তার মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তৃতা করে বলতে পারে কি করে সুপ্রিম কোর্টে মামলা জিতে এদেরকে চাকরি দিতে পারে, আমরা দেখে নেব। বিজেপি লোকরা বক্তৃতা করেছে, কে শুনেন এগুলো? আগরতলায়। কাজেই সেই জায়গাতে সেই ভদ্রলোকটা শেষ পর্যন্ত মারাই না। এবং ওই আপনার রাজ্যের যে হাইকোর্ট সেই রাইটেই তারা বহাল রাখার চেষ্টা করলেন, তাতেই আরএসএস বিজেপি বিশ্ব হিন্দু পরিষদের পলিটিক্যাল যে পারপাসটা সেই পারপাসটা সার্ভ হয়। কাজেই তারা চাকরি হারিয়েছেন, এটা আমাদের বেদনা, কিন্তু আমাদের নীতির জন্য না, বরং আমাদের এই নীতিটার বিরুদ্ধেই তো প্রতিবাদ করে তারা মামলা করল। কাজে প্রশ্নটা কি? কাজে আমাদের বেদনা হচ্ছে এদের চাকরিটা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করলাম, আমরা দিতে পারলাম না এই কোর্ট কাছারির কারণে, কিন্তু আমাদের সিদ্ধান্তের মধ্যে কোথাও ভুল ছিল না তো। এরকম তো ঘটনা আমরা চুপ করে বসেছিলাম তাও তো না, হায়েস্ট লেভেল পর্যন্ত আমরা লড়াই গেছি। আমরা এখনো বিশ্বাস করি দিন তো এইভাবে যাবে না, সুযোগ যখনই সৃষ্টি হবে এদের দিকে বামফ্রন্ট মুখ ফিরিয়ে রাখবে না, ঘুরে দাঁড়িয়ে তাদেরকে দেখবার চেষ্টা করবে, আমার বিশ্বাস। প্রয়াত বিজন দাস এবং গৌতম দাস সহ ছবি দেখলাম, সমকালীন যে যোদ্ধা, তো ওনারা চলে গেছেন, সেই বিষয়ে যদি আপনার কিছু স্মৃতি ওনাদের বিষয়ে কিছু বলেন। স্মৃতি কি? আমরা একসাথে ছাত্র আন্দোলন করেছি। বিজন ধর, গৌতম দাস এমবিবি কলেজে পড়তেন, আমি এমবিবি কলেজে পড়েছি। সেখান থেকে আমাদের ছাত্র ফেডারেশনকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করেছি, সেই থেকে শুরু। তার পরবর্তী সময় গৌতম চলে গেলেন পত্রিকায়, বিজন চলে গেলেন পার্টি সংগঠনে, আমি যুব আন্দোলনে গেলাম, আমি তো উল্লেখ করলাম। কিন্তু পরবর্তী পর্যায়ে আমরা সবাই পার্টির ভেতরেই অন্তর্ভুক্ত হলাম, নানা কমিটিতে আমরা একসাথে কাজ করতে শুরু করলাম। কাজে একসাথেই তো আমাদের উঠা বসা, চলাফেরা, চিন্তা ভাবনা, পরামর্শ, সভা, সিদ্ধান্ত গ্রহণ করা। আমরা নিজেরা যেমন বিতর্ক করতাম, নিজেরাই আবার সমাধান বের করতাম, কেমন না? কাজে এই স্মৃতি মৃত্যুর একদিন পর্যন্ত মনে থাকবে, কি করে ভুলে যাব? বিশেষ কোনো মেমোরেবল কোনো ঘটনা এই বিষয়ে, স্ট্রাগল পিরিয়ডে আলাদা করে বিচ্ছিন্ন করে বলার সুযোগ কোথায়? গোটা বিষয়গুলিই তো মেমোরেবল, আমি আলাদা করে কোনো জিনিসকে উপস্থিত করতে চাইছি না। আপনার লেখা অতীত দিনের স্মৃতি পড়ে আমি পার্সোনালি নস্টালজিক। এটা আবার কি করে আসলো? হ্যাঁ, কথা হলো গিয়ে এই বিষয়ে আপনার অতীতটা আপনি কিভাবে দেখেন? আপনি যখন যেই স্কুল থেকে শুরু হওয়া এবং এত সর্বোচ্চ পদে এতদিন ধরে থাকা, তো ওই স্মৃতিগুলো আপনাকে কি নাড়া দেয় এখনো? অতীত দিনের বিষয়গুলো বইটা পড়ে আমার যেটা ফিলিং হয়েছে আর কি। দেখুন, আমি ফেলে আসা দিনগুলো নিয়ে খুব বেশি ভাবি না। আমার ভাবনা হচ্ছে আজকে এবং আগামী দিন। আমি যদি অতীত নিয়েই রূপান্তর করতে করতে সবসময় কাটিয়ে দিই, তাহলে আজকের সমস্যা কি করে মোকাবেলা করব, কালকে এগিয়ে যাওয়ার যে প্রশ্ন, কি করে আমি চিন্তা ভাবনা করে আমি সেদিকে যাওয়ার ক্ষেত্রে ভূমিকা নেব। আমরা যে রাষ্ট্র ক্ষমতা দখলের লড়াইয়ের কথা বলছি, এই কমিউনিস্ট আন্দোলন, বাম আন্দোলন, গণতান্ত্রিক আন্দোলন, ধর্মনিরপেক্ষ শক্তিকে সমবেত করে এগিয়ে যাওয়ার লড়াই, এগুলি কি করে করব? তাহলে তো এই আপনি যা বলছেন এই অতীত দিনের স্মৃতি, এই বই নিয়ে আমাকে সারাদিন পড়তে হবে, বারবার পড়তে হবে, তা তো হয় না। হ্যাঁ, কেউ কিছু এই বিষয় পড়ে সুনির্দিষ্টভাবে কিছু জানতে চাইলে আমার যদি মানে স্মরণে থাকে, কেন আমি উত্তর দেব না? এটাই আমার কাছে বরং সমস্যা হচ্ছে এই বই বেরোবার পরে পরবর্তী পর্যায়ে লেখার জন্য চাপ আসছে, এখনো আসছে। লিখুন, আমি বলছি এই 3 দিন আগেও এসছে। আপনি তো বলছেন লেখুন, আমি তো লিখছি, আমি লিখি না ঘটনা তা না তো। আমি সবসময় আমার লেখাতে নিজের নাম ব্যবহার করি না,
যথাসম্ভব নিজের নাম এড়িয়ে চলার চেষ্টা করি। কোন নামে লেখেন আমি কেন বলবো, তাহলে তো নামই আমি লিখতাম, কেমন না? যেখানে যে বিষয় লেখা দরকার সেটার উপর আমি লিখছি, ত্রিপুরা হোক, দেশের হোক, আন্তর্জাতিক পরিস্থিতি হোক। এবং কোনো কোনো বিষয় তো নাম ধাম ব্যবহার করে লিখতেই হয়, সেটা আলাদা কথা। এখন এই যে আসছে পরবর্তী পর্যায়ে, এই বইটা যখন প্রকাশিত হলো তার প্রায় 6 মাসের ব্যবধানেই প্রশ্ন আসতে শুরু করলো, এর পরের পর্যায়ে কবে, পরের পর্যায়ে কবে, পরের পর্যায়ে কবে, এবং এখন এই চাপ আছে। তো যারা বলছেন আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি, তা আমাকে ভালোবাসেন, হয়তো পরেও তাদের পছন্দ হয় এবং তার থেকে হয়তো তারা জানবার বুঝবার মতো কিছু মানে মশলা তারা সংগ্রহ করতে পারেন। এটা তো একটা আনন্দদায়ক, এটা অস্বীকার করা যাবে না। কিন্তু এই ধরনের লিখতে গেলে পরে একটু ধীরস্থিরভাবে চিন্তা ভাবনা করে পরিকল্পনা করে তো শুরু করতে হবে। তা আমার তো অন্যান্য লেখালেখি করতে করতেই সময় চলে যাচ্ছে। যদিও যারা আমাকে বলছে তাদেরকে আমি নিরাশ করছি না, দেখা যাক দেখা যাক দেখা যাক এই বলছি আর কি। রাজনীতির বাইরে আপনার পছন্দের বিষয় কি? এটা তো রাজনীতির বাইরে পছন্দের বিষয় খেলাধুলা, গান বাজনা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, নাটক দেখা, নাটক পড়া, কেমন না? আচ্ছা, দেখেন এগুলো নাটক সময় কেন পাওয়া যায়? কেন দেখবো না? আর কি বলছেন আপনি? না, সময় পাওয়া যায়নি সেভাবে। আমি সব নাটক, আমি নিজের নাটক করতাম এক সময়, আমি যাত্রাও করেছি, এটা তো দেখেছি, মানে কেমন না? কাজেই আমি সরকার চালাবার সময়তেও নাটক দেখবার সুযোগ পেলে নাটক দেখতে গেছি, কেমন না? তো কাজেই এবং নাটক তো আমি দেখতে পছন্দ করি, কিন্তু নাটক পড়তে বরং আমি আরো বেশি পছন্দ করি অন্যান্য পড়াশোনার সঙ্গে। কাজেই সেদিক থেকে আপনি যেটা জিজ্ঞেস করলেন, খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, নাটক ইত্যাদি দেখা, এগুলি প্রতি আমার একটা আলাদা আকর্ষণ। শুধু না, আমি বলবো দুর্নিবার আকর্ষণ আছে। এটা বাদ দিয়ে কি করে জীবন হবে? ত্রিপুরাবাসীর উদ্দেশ্যে আপনি বিশেষ কোনো বার্তা দেবেন? এতক্ষণ যা বললাম এগুলি বার্তা। কিন্তু চোখের জল ফেললে চলবে না, সমস্যায় খুব বিক্ষোভ আছে চেপে রাখলাম তাহলে চলবে না। দরজা বন্ধ করে সামনে দিয়ে প্রতিবাদী মিছিল যাচ্ছে, তারা যাতে দেখে ডাকতে না পারে তার জন্য ঘরে অন্ধকারে বসে থাকলে চলবে না। পিঠ যদি দেয়ালেই ঠেকে যায় আর যাবেনটা কোথায়? বয়স্ক বলুন, নবীন বলুন, সবার কাছে আমার বক্তব্য, একটা অস্বাভাবিক পরিস্থিতির মধ্য দিয়ে ত্রিপুরা চলছে। ত্রিপুরায় যা চলছে, যা চালাচ্ছে বিজেপি, এটাকে একটা বীক্ষণাগারের মধ্যে ব্যবহার করছে। এই পদ্ধতি সারা দেশের বুকে তারা চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে না, এটা মনে করার কারণ নেই। আমরা এখানে বলছি ফেসিস্ট সুলভ, এখন বিজেপি সারা দেশে নতুন ফেসিবাদী কায়দায় একটার পর একটা আক্রমণ তারা প্রসারিত করার চেষ্টা করছে। তাহলে এর থেকে আপনি যদি উদ্ধার পেতে চান, ফেসিবাদকে মোকাবেলা না করে, স্বৈরতন্ত্রকে মোকাবেলা না করে, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, কাজ, রোজগার, এই লড়াই আপনি কি করে করবেন? এই দুটো প্রশ্নে জাত, ধর্ম, বর্ণ, সম্প্রদায় নির্বিশেষে সবার কাছে মানুষ হিসাবে আবেদন থাকবে, আহ্বান থাকবে, অনুরোধ থাকবে, সময় এসছে, আর নিজেকে আবদ্ধ রাখবেন না, বেরিয়ে আসুন, রাস্তায় আসুন, অন্যদের উৎসাহিত করুন, আপনি সামনে দাঁড়ান, আপনাকে দেখে অন্যরা যাতে উৎসাহ অনুভব করে। এটাই পথ, এটাই তো ইতিহাসের অভিজ্ঞতা। ইতিহাস এটাই শিখিয়েছে মানুষকে। আমিও ইতিহাসের শিক্ষা নিয়ে বলছি, আমার বিশ্বাস আছে মানুষের উপর। রবীন্দ্রনাথ যেটা বারবার বলতেন, মানুষের উপর বিশ্বাস হারানো পাপ, এই কথাটাকে আমি খুব গুরুত্ব দিই, খুব গুরুত্ব দিই। আমি কমিউনিস্ট পার্টি করছি, কিন্তু এই কথাটা মাথায় রেখে জনগণকে আমি মূল্যায়ন করারও চেষ্টা করি। সেদিক থেকে আপনি বললেন বলে এই কথাগুলো বললাম। থ্যাংক ইউ। নমস্কার স্যার।